প্রাক্তন মন্ত্রী প্রথম ভৌমিক মহোদয়কে, সবাইকে আমার নমস্কার জানাই। 19 এপ্রিল পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই নির্বাচনকে সামনে রেখে ইন্ডিয়া জোটের পক্ষ থেকে সারা পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের এলাকায় রাজনৈতিক কর্মসূচি আমাদের জোটের পক্ষ থেকে। রতনবাবু খুব সঠিকভাবে বলেছেন, সকালে আমরা আগরতলা শহরে বিভিন্ন জায়গায় রোড শো করেছি, বিভিন্ন এলাকায় আমাদের পথসভা হয়েছে। বিকেল বেলায় সারা আগরতলা জুড়ে পথসভা সেখানে অনুষ্ঠিত হবে। বেলা 3টায় বিশ্রামগঞ্জে আমাদের ইন্ডিয়া জোটের সভা হবে, জিতেনবাবু সেখানে আসবেন। দিবাচন্দ্র রাংখল আমাদের আদিবাসী নেতা, উনি আসছেন। 3টা থেকে আবার মেলাঘরের দুর্গাপুরে বড় জনসভা, সেখানেও আমাদের নেতৃবৃন্দরা যাচ্ছেন। আমি সম্বোধন করতে গিয়ে বলছি, ইন্ডিয়া জোটের আমাদের যারা নেতৃবৃন্দ এই মহকুমার, বিশেষ করে প্রাক্তন মন্ত্রী রতন ভৌমিক মহোদয়, আমাদের সিপিআইএমএল নেতা পার্থ কর্মকার, আমাদের জেলা কংগ্রেস সভাপতি টিটন পাল, আমাদের এই উদয়পুর জেলার প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক মিলন কর মহাশয়, সিপিআই এর নেতা লোধবাবু, আমাদের অন্যান্য নেতৃবৃন্দ, আমি সবাইকে, এই উদয়পুর মহকুমাবাসী যারা আমাদের শ্রদ্ধেয় নির্বাচক মণ্ডলী, এই নতুন নববর্ষের শুভেচ্ছা জ্ঞাপন করছি, অভিনন্দন জানাচ্ছি, শ্রদ্ধা প্রীতি ভালোবাসা জ্ঞাপন করছি। উপস্থিত আমার সহযোদ্ধা মায়েরা, বোনেরা, আপনাদের এই কর্মসূচিতে যোগদানের মধ্য দিয়ে এই উদয়পুর মহকুমায় যে বার্তা আপনারা পৌঁছে দিয়েছেন ইন্ডিয়া জোটের পক্ষে, আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। প্রধানবাবু বলেছেন যে একটা কর্মসূচি করতে গিয়ে আজকে প্রশাসন থেকে শুরু করে যারা এই অঞ্চলে শাসক গোষ্ঠীর কিরানকে পরিণত হয়েছেন, তাদের কার্যকলাপে গণতান্ত্রিক যে ধ্যান ধারণা, যে ব্যবস্থাপনা, এটা বারে বারে ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং রাজনৈতিক দলের তাদের যে স্বাধীনতা, এই স্বাধীনতা খর্ব হয়েছে। আমরা সারা রাজ্য জুড়ে আমাদের যে 2টি আসনে নির্বাচন, এই নির্বাচনে এই ধরনের ঘটনা প্রতিদিন ঘটছে। প্রতিদিন আমরা ইলেকশন কমিশনার অফ ইন্ডিয়ার আমরা জানাচ্ছি, সিইও যিনি আছেন, চিফ ইলেকটোরাল অফিসার, ওনাদেরও আমরা জানাচ্ছি, কিন্তু কোনো ধরনের পদক্ষেপ ওরা সঠিকভাবে নিচ্ছেন। এর থেকে একটা প্রমাণ হয়, আমি আপনাদের বলছি, ভীত সন্ত্রস্ত হয়ে রাজনৈতিক মোকাবেলা ছেড়ে দিয়ে এখন তারা প্রশাসনকে অপব্যবহার করে যারা আমাদের রুখতে চাইছে, আমি বলছি এটা আমাদের প্রাথমিক জয়, যে যারা ভয় পায়, এই ইন্ডিয়া জোটকে ভয় পায় বলে ইন্ডিয়া জোটের কর্মসূচি করতে নানা ষড়যন্ত্র করে যাচ্ছে। এই ষড়যন্ত্র করে এই রাজ্যে অন্তত আমাদের জয় ঠেকাতে পারবে না। মানুষ সিদ্ধান্ত নিয়েছে, মোড অফ পিপল অফ ত্রিপুরা, এটা আমাদের পক্ষে। সেখানে আপনাদের সকলের ধৈর্য সংযম রাখতে হবে। যে ডিভোশন নিয়ে আপনারা রাস্তায় নেমেছেন, ভয় ভীতি দেখানো হচ্ছে, প্রতিদিন কোনো না কোনো ঘটনা হচ্ছে, পোস্টার ছিঁড়ে দিচ্ছে, ফ্ল্যাগ তুলে ফেলে দিচ্ছে, নানা জায়গায় কংগ্রেস বা ইন্ডিয়া জোটের কর্মীদের, বিভিন্ন দলের কর্মীদের গিয়ে রক্তচক্ষু দেখানো হচ্ছে। মনে রাখবেন,
সারা ভারতবর্ষের যে ছবিটা, যারা এখানে বিজেপি বন্ধুরা আছেন, যারা বিজেপির হয়ে সারাদিন খাটনি করছেন, গণতন্ত্রের প্রতি যাদের শ্রদ্ধাবোধ নেই তাদেরকে আমি বলতে চাইছি, কারণ এই উদয়পুর শহরে এরকম বহু বিজেপি নেতা বর্তমানে আছেন যারা একসময় জাতীয়তাবাদী ধ্যান ধারণা নিয়ে একসাথে কাজ করেছেন, আমাদের সাথে ছিলেন। আমার হাতে বহু কংগ্রেস কর্মী যারা একসময় এই উদয়পুরে কাজ করেছে, আজকে বিজেপির ঘরে তারা থাকতে পারেন, কিন্তু তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই, জাতীয়তাবাদী মনোভাবটা, আমরা যে আদর্শ নীতি নিয়ে কাজ করে চলেছি সেটা যেন বিচ্যুতি না ঘটে। দেশের সামগ্রিক পরিস্থিতি খবর রাখুন, কি ঘটতে যাচ্ছে হিন্দি হার্টল্যান্ডে, দক্ষিণাত্যে নেই, সমস্ত দক্ষিণ ভারতে বিজেপি শূন্য, উত্তর ভারত সহ হিন্দি হার্টল্যান্ডে আজকে বিজেপির ঘর ভাঙছে। আর পূর্বোত্তরে আপনাদের কিন্তু নির্বাচনে বিপুলভাবে পরাজয়ের সম্মুখীন হতে চলেছে। যারা 400 পারের কথা বলে আপনাদেরকে উজ্জীবিত করে নানা কুকর্ম করাতে চাইছে, সতর্ক থাকবেন। রাজনীতি এক জায়গায় থেমে থাকে না, গণতন্ত্রে মানুষ শেষ কথা, গণদেবতারা শেষ কথা। ত্রিপুরা রাজ্যে আপনাদের বিগত দিনের কার্যকলাপে আপনাদের বর্তমান যিনি প্রার্থী, ওনার দলই তো ওনাকে পদত্যাগ করিয়েছে। 4 বছর বাদে ওনাকে পদত্যাগ করিয়ে আরেকটা নতুন মুখকে সামনে এনে নির্বাচনে যারা জয়লাভ করার জন্য মানুষের কাছে একজন ব্যক্তির যে অপদার্থতা, তার যে ব্যর্থতা, এটাকে প্রমাণ করেছিলেন, আজকে কি বুঝে ওই পদত্যাগী একজন ব্যক্তিকে আবার এই রাজ্যে পশ্চিম আসনে সাংসদের নির্বাচনে দাঁড় করিয়েছেন? নরেন্দ্র মোদীজি আসছেন, অমিত শাহ আসছেন, এই রাজ্যের মানুষ তো জানতে চায়, উত্তর দেবেন কেন ওনাকে পদত্যাগ করানো হয়েছে, কি ছিল তার কারণ। তার কারণ যদি তারা ব্যাখ্যা না করতে পারে, তাহলে একজন ব্যর্থ মুখ্যমন্ত্রী, যিনি এই রাজ্য চালিয়ে বাইক বাহিনী, হেলমেট বাহিনী, নেগোসিয়েশন বাহিনী, ওই জমি মাফিয়া উপহার দিয়েছেন, ওনাকে উদয়পুর মহকুমার মানুষ আপনারা ভোট দেবেন, ওনাকে জেতাবেন? এই রাজ্যের গণতন্ত্র শুধু বিপন্ন নয়, সারা দেশে আজকে এই বিজেপি দল 10 বছর শাসন করে ভালো ভালো কথা প্রতিশ্রুতি রেখে যারা দেশটাকে শাসন করার নামে এই দেশকে নানা জাত বর্ণ সম্প্রদায়ের মধ্যে বিভেদ লাগিয়ে বেকারি এবং মানুষের দৈনন্দিন জিনিসপত্রের দ্রব্যমূল্য বৃদ্ধি, এই সমস্ত বিষয়গুলি আজকে সারা দেশের মানুষ প্রত্যক্ষ করছে যে এই সরকার তার প্রতিশ্রুতি রাখে। আজকে দিনের কথা বলেছিলেন 15 লক্ষ টাকা ব্যাংক অ্যাকাউন্টে জমা করাবেন দেশের নাগরিকদের, সেটা করতে পারেননি। উত্তর দিতে হবে না আপনাদের? দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি হওয়ার, কমিয়ে দেওয়ার জায়গায় আপনারা বাড়িয়ে দিয়েছেন, সঙ্গে জিএসটি ইম্পোজ করেছেন। আজকে এমন একটা বাজারে জিনিস নেই যে জিনিসের সঙ্গে জিএসটি ইম্পোজ করা হয়নি বা জিএসটি যুক্ত করা হয়নি, যার জন্য আজকে মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। যারা 2 কেজি আলু কিনতেন তারা 1 কেজি কিনেন, যারা 5 কেজি চাল কিনতেন তারা 3 কেজি কিনেন, যারা 2 কেজি আটা কিনতেন তারা 1 কেজি কিনেন। অর্ধেকের কম আজকে বাজারে গিয়ে ক্রয় ক্ষমতা তাদের। এই পরিস্থিতিতে একটা নির্বাচন, এই নির্বাচনে বিজেপির ইস্যু কি? বিজেপির ক্যান্ডিডেট বলছে নরেন্দ্র মোদী ইস্যু। তো নরেন্দ্র মোদী যদি ইস্যু হয়, তো এই দেশটাকে তো নরেন্দ্র মোদী ডুবিয়েছেন। চৌকিদার বলেছেন, দেশের চৌকিদার। স্বচ্ছ প্রশাসনের কথা বলেছেন, চৌকিদার। চীনের আগ্রাসনে ভারতবর্ষের জমি আজকে চীন যখন
অধিগ্রহণ করে নিচ্ছে, চীন যখন সেখানে তার পতাকা গেড়ে দিচ্ছে, চীন যখন এই দেশের সৈনিকদের আক্রমণ করছে, নরেন্দ্র মোদীজি মিথ্যা স্টেটমেন্ট দিয়ে বলছেন এমন কোনো ঘটনা হয়। তাহলে দেশের চৌকিদারের কি অবস্থা? বলছেন স্বচ্ছ প্রশাসনের কথা। আজকে কে না জানে যে ইলেকট্রাল বন্ড আজকে এই দেশের সবচেয়ে বড় ইস্যু। স্বদলীয় নেতৃত্ব, তাদের দলের কেন্দ্রীয় অর্থমন্ত্রীর স্বামী পরাকলা প্রভাকর বলছে এই দুর্নীতি পৃথিবীর একটা অন্যতম দুর্নীতি। ইলেকট্রাল বন্ড, এই নির্বাচনী বন্ড যারা আইন করেছিলেন, সুপ্রিম কোর্ট তার বিরুদ্ধে রায় দিয়ে বলেছেন এটা অসাংবিধানিক, অনৈতিক। এই বন্ডের মাধ্যমে যারা হাজার হাজার কোটি টাকা তাদের তহবিলে নিয়েছেন, কিভাবে নিয়েছেন, কাকে সুযোগ করে দিয়েছেন? দেশের এক শ্রেণীর কর্পোরেটদের তাদের টেন্ডার পাইয়ে দিয়ে, তাদের বিভিন্ন কাজের বরাত পাইয়ে দিয়ে তাদের থেকে অর্থ ইলেকট্রাল বন্ডের নামে বিজেপি দলের ফান্ডে জমা করেছে। বিভিন্ন জায়গায় ইডি, সিবিআই, আইটি কে রেড করিয়ে সেই সমস্ত সংস্থাগুলিকে ভয় দেখিয়ে তাদের কাছ থেকে হাজার কোটি টাকার ইলেকট্রাল বন্ড এই বিজেপির তহবিলে জমা করা হয়েছে। আর দেশের কালোবাজারি, যাদের অর্থ ফিরিয়ে আনার কথা ছিল, এই দেশের মজুদদারদের, যাদেরকে বিজেপি দল তাদের প্রভুত্ব এই দেশের সাধারণ মানুষের উপর চাপিয়ে দিয়ে তাদের দ্রব্যমূল্য থেকে শুরু করে সমস্ত জিনিসপত্রের দাম বাড়িয়ে তাদের কাছ থেকে যে চাঁদা আদায় করেছেন ইলেকট্রাল বন্ডের মাধ্যমে, এই একটা বিজেপি দল, যে দল স্বচ্ছ প্রশাসনের কথা বলে, স্বচ্ছ প্রশাসন তো শুধু দেশের মানুষের আজকে নাগালের বাইরে, লক্ষ কোটি টাকার দুর্নীতি, পিএম কেয়ার ফান্ডে লক্ষ কোটি টাকা দুর্নীতি, কোনো হিসেব নেই। আজকে ভারতবর্ষের মানুষ যারা ভেবেছিলেন যে দেশপ্রেম আর দেশের আবেগকে কাজে লাগিয়ে রাষ্ট্রবাদী স্লোগান তুলে 2019-এ যারা ক্ষমতাসীন হয়েছিলেন, 303 আসন ভারতবর্ষের মানুষ তাদেরকে দিয়েছিলেন, কারণ সেদিন ওই পুলওয়ামা ঘটনায় আঙ্গুল উঠেছিল পাকিস্তানের দিকে। আর পাকিস্তান বিরোধী জিগির তুলে মানুষের ভাবাবেগকে কাজে লাগিয়ে রাষ্ট্রবাদী শক্তি সারা দেশ জুড়ে যে হইচই ফেলেছিল, মানুষ বিভ্রান্ত হয়েছিল। 303 আসনে তাদেরকে সরকারে বসিয়েছিল। আজকে মানুষের কাছে খোলাসা হয়ে গেছে যে এই দেশের শহীদ জওয়ানদের, তাদের রক্তে তাদেরকে মৃত্যুমুখে ঠেলে দিয়ে যারা রাজনীতির ময়দান সেদিন দাপিয়ে বেরিয়েছিলেন আর রাষ্ট্রবাদের কথা বলে বেমালুম ভুলে গিয়েছিলেন, ওই দেশের যে শহীদ জওয়ানরা, তাদের জীবনের মূল্য নেই। যারা সেদিন তাদেরকে রক্তাক্ত করার জন্য ওই পুলওয়ামা সেক্টরে আরডিএক্স ভর্তি গাড়ি যখন রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, ইন্টেলিজেন্সের কাছে খবর থাকা সত্ত্বেও সেই রাজ্যের রাজ্যপাল বর্ষিয়ান বিজেপি নেতা উনি বারে বারে স্বরাষ্ট্র মন্ত্রকে খবর দিয়ে বলেছিলেন সতর্কতার জন্য তাদেরকে হেলিকপ্টারে উড়িয়ে আনা, আর্মি বিমানে তাদেরকে উড়িয়ে নিয়ে এসে এক স্থান থেকে স্থানান্তরিত করা। চুপ করো, এই কথা বলে রাজ্যপালকে থামিয়ে দিয়ে এই ধরনের একটা ঘটনা ঘটিয়ে নির্বাচনী ইস্যু যারা করতে চেয়েছিলেন তারা ষড়যন্ত্রে সাকসেস হয়েছে, সফল হয়েছেন। 303 আসন নিয়ে তারা জিততে পেরেছেন। রাজনৈতিক ময়দান দাবিয়ে এই শহীদদের রক্তের বিনিময়ে যারা ক্ষমতাসীন হয়েছেন তাদের মুখোশ খসে পড়েছে। আজকে সারা দেশের মানুষ দেখছে যে একটা দল কতটা ঘৃণাযুক্ত কাজ করতে পারে, কতটা অনৈতিক কাজ করতে পারে, আর সেই দলের মুখ হলো মোদী। এই কেন্দ্রের প্রার্থী বলছেন যে ইস্যু কি? আরে ইস্যু তো হবে উন্নয়নের জন্য, মানুষের সুযোগ সুবিধার জন্য, মানুষকে কিভাবে ভালো রাখা যায়, গণতন্ত্রের মধ্যে মানুষকে কিভাবে আরো বেশি ক্ষমতা অর্পণ করা যায়। বলছে ইস্যু একটাই, নরেন্দ্র মোদী। মানে নরেন্দ্র মোদী তো ইস্যু হয়েই আছে, কারণ এই নরেন্দ্র মোদী দেশের গণতন্ত্রকে বিপন্ন করেছেন,
গণতন্ত্রের পথ অবরোধ করেছেন, দেশের সংবিধানকে আজকে মুছে ফেলার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছেন। তাহলে এটাই সত্যি, এই দলের যিনি প্রার্থী উনি এটাই বলতে চেয়েছেন যে নরেন্দ্র মোদী আজকে এই দেশটাকে বিপন্ন করছেন। ওনার পরিবর্তনের জন্য আপনাদেরকে প্রস্তুত হতে হবে, ভোট প্রদান করতে হবে। এই দেশে এখন সবচেয়ে বড় সমস্যা হলো সংবিধানকে রক্ষা করা। এবারের নির্বাচনের যে লড়াই, এটা রাজনৈতিক দল হিসেবে ইন্ডিয়া জোট বেঁধে যে লড়াই করছে, এই লড়াইয়ে দেশের জনগণ সামিল হয়েছে। জনগণের বিরুদ্ধে নরেন্দ্র মোদীর লড়াই। নরেন্দ্র মোদী আজকে যে এই দেশের সংবিধানকে যারা বিলুপ্ত করে মুছে দিয়ে নতুন ভাবে ওই আরএসএস প্রদত্ত মনুসংহিতাকে দেশের পরিচালনার জন্য সামনে নিয়ে আসতে চাইছে। এক দেশ এক ভোট, এক দেশ এক বেশভূষা, এক দেশ এক ভাষা, এক দেশ এক খাদ্য, এই নীতি আজকে ভারতবর্ষের মানুষের যে গণতান্ত্রিক যে ধ্যান ধারণা, এটাকে পরিবর্তন করে ওই আরএসএস প্রদত্ত যে ক্ষমতা, সেই ক্ষমতা আজকে দেশের সরকার পরিচালনা করার জন্য তারা ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। এই ষড়যন্ত্রকে ভেস্তে দিতে হবে। দেশের গণতন্ত্রে মানুষের যে অধিকার, আমাদের বৈচিত্র্যের মধ্যে যে আমাদের ঐক্য, এটাকে আবারও জাগ্রত করতে হবে। দেশের মানুষ ঐক্যবদ্ধ হয়েছে। আজকে সারা দেশ জুড়ে পরিসংখ্যান যেটা বেরিয়ে আসছে, 400 পারের একটা আওয়াজ তুলেছে। প্রতিশ্রুতি রক্ষা করেনি। গণতন্ত্রের প্রতি যাদের শ্রদ্ধা নেই, সংবিধানকে অমান্য করে যারা দেশ পরিচালনা করছে, তারা বলছে আমাদের 400 পার। আরে বাবা, 400 পার করতে গেলে মানুষের জন্য কি করেছো সেটা বলো। 400 পারের স্লোগানটা হলো আরেকটা বিভ্রান্তি। আমরা এই মঞ্চ থেকে দাঁড়িয়ে বলতে চাই, এবারের ভোটে তৃতীয়বারের জন্য নরেন্দ্র মোদীর সরকার হবে না। আর এই 400 পারের যে স্লোগান, অর্ধেক আসন পাবে না। খবর রাখুন, গদি মিডিয়াতে নয়, গদি মিডিয়ার সমীক্ষার সঙ্গে যাবেন না। দেখেন, ভারতবর্ষের বিভিন্ন অর্থশাস্ত্রবিদ, বিভিন্ন দার্শনিক, বুদ্ধিজীবীরা তারা কি বলছে। ইউটিউব গুলিতে যে সমীক্ষা বেরিয়ে আসছে, 200 পার করতে পারবে না। এবারে নির্বাচনে বিজেপি, ইন্ডিয়া জোট ক্ষমতাসীন হচ্ছে, কারুর ক্ষমতা নেই ইন্ডিয়া জোটকে রোখার। তাই বিজেপি বন্ধুদের এখানে সবিনয়ে একটা অনুরোধ করে যাব, গণতন্ত্রের পথে হাঁটুন। আমরা জানি আপনাদের কি ক্ষমতা, আপনারা কতটুকু ক্ষমতাবান হয়েছেন, এটাও আমরা বুঝি। রোজগার করবেন, ভালো ক্ষমতায় ভোগ করবেন, এই চিন্তা ভাবনা নিয়ে বিরোধীদেরকে প্রতিহত করার জন্য অন্যায় অবিচার করবেন না। কারণ 4 জুনের পরে পরিতাপের বিষয় যেন না হয়, এটা যেন মনে রাখেন যে রাজনীতিতে উত্থান পতন মানুষের হাত ধরে। মানুষকে বুঝতে যারা ভুল করেন তাদের কিন্তু খেসারত দিতে হয়। ছোট্ট একটা পরিসরেই কিন্তু এই রাজ্যটা সীমাবদ্ধ নয়। 2টি আসন সারা রাজ্য জুড়ে, সব জায়গার মানুষ ভোটাধিকার প্রয়োগ করবে। মানুষের ভোটাধিকার প্রয়োগের যে অধিকার, এই অধিকার থেকে যদি মানুষ বঞ্চিত হয়, তাহলে মানুষও ছেড়ে কথা বলবে। আমরা ইন্ডিয়া জোটের পক্ষ থেকে উদয়পুরবাসীকে আবেদন করে যাব, আগামী 19 এপ্রিল আমাদের রাজ্যে যে পশ্চিম আসনে ভোট হবে, ইন্ডিয়া জোট প্রার্থী আমি আশিস কুমার সাহা। এই রাজ্যেরই আমি একজন নাগরিক, রাজনীতি 4 দশকের উপরে আছি। এই রাজ্যের জল, বায়ু, মাটি আমার রাজনৈতিক ঊর্জা। আমি মানুষের অধিকারকে, মানুষের সাংবিধানিক মৌলিক অধিকারকে, তার গণতান্ত্রিক অধিকারকে পুনঃস্থাপনের জন্য যে লড়াই, এই লড়াই চালিয়ে যাব। এবং আগামী দিন আপনাদের সমর্থন নিয়ে, আপনাদের আশীর্বাদ নিয়ে এই রাজ্যের মাটিতে আপনাদের পাশে থেকে আমি সেবার কাজে যুক্ত থাকব। এই কথাগুলি বলে হাত চিহ্নে ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করার আবেদন রেখে
আমি কথা বলা থেকে বিরাম নিলাম। জয় হিন্দ, বন্দে মাতরম, ইন্ডিয়া জোট জিন্দাবাদ। বন্ধুগণ,